হ্যালো, আমার বিএম ফিজিক্স চ্যানেলে আসার জন্য আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। ইতিমধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিদ্যা, টিজিটি, পিজিটি, এনবিএস, কেবিএস, এসএলএসটি, বিপিএসসি, ডব্লিউবিসি, এসএসসি, এমএসসি, স্কুল অ্যান্ড মাদ্রাসা সার্ভিস কমিশন। মানে বিভিন্ন পরীক্ষায় ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচার, নবোদয় বিদ্যালয় সমিতি, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, স্টেট লেভেল সিলেকশন টেস্ট, বিহার পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, স্কুল অ্যান্ড মাদ্রাসা সার্ভিস কমিশন, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যে ফিজিক্স থেকে প্রশ্ন হয় তার মধ্যে যে মডার্ন ফিজিক্সটা থাকছে, সেই মডার্ন ফিজিক্সের প্রশ্ন উত্তরের পর্বের আজকে এটা আমাদের ফার্স্ট লেকচার। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে, কারণ আমি মনে করছি যে আমরা যে সিরিজগুলো আলোচনা করব 4-5টা ক্লাস, সেখান থেকে আশা করি তোমরা ম্যাক্সিমাম সংখ্যক কোশ্চেন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের সেই পর্ব আস্তে আস্তে স্টার্ট করছি। দেখো প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে যে একজন বিজ্ঞানী, আমরা প্রশ্নটাকে একটু জুম করছি, যে একজন বিজ্ঞানী কোনো ধাতব পাতের উপর আলো ফেলে সেখান থেকে ইলেকট্রন নিঃসরণের চেষ্টা করছে, কিন্তু কোনো ইলেকট্রন নিঃসরণ ঘটছে না। তাহলে সেখান থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য তাকে আলোর কোন ধর্মের পরিবর্তন করতে হবে? দেখো আমাদের খুব সিম্পল বিষয়, এটা আমাদের যে কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম থিওরি বলে যে চ্যাপ্টার ছিল, সেখানে আলোক তড়িৎ ক্রিয়া বলে একটা সংজ্ঞা ছিল। ফটো ইলেকট্রিক এফেক্ট, মানে কোনো ধাতব পৃষ্ঠে উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলে সেখান থেকে ইলেকট্রন নিঃসরণের যে ঘটনা, তার নাম আলোক তড়িৎ ক্রিয়া। তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার আপনি সংজ্ঞা কেন পড়াচ্ছেন? না, এখানে সংজ্ঞাটা দরকার আছে, কারণ কোনো ধাতব পৃষ্ঠে যে উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হয় এবং যার জন্য কি এখান থেকে ইলেকট্রন নিঃসরণ হয়। উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্য মানে কি? নির্দিষ্ট কম্পাঙ্ক। তাই এখানে কোনো একজন বিজ্ঞানী একটা ধাতব প্লেটের উপর আলো ফেলার পরেও ইলেকট্রন বেরোচ্ছে না, তার মানে কি? নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য বা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেলানো হয়নি। তাহলে আমরা এখানে কি করতে পারি? তরঙ্গদৈর্ঘ্য কমিয়ে কিংবা কম্পাঙ্ক বাড়িয়ে, কারণ তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে কম্পাঙ্ক ব্যস্তানুপাতিক, তরঙ্গদৈর্ঘ্য কমিয়ে কিংবা কম্পাঙ্ক বাড়িয়ে আমরা ইলেকট্রন নিঃসরণ ঘটাতে পারি। তাহলে কি? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ আলোর কম্পাঙ্ক বাড়িয়ে সেখান থেকে ইলেকট্রন নিঃসরণ ঘটানো যেতে পারে। তাহলে এখানে ম্যাথামেটিক্সের কিছু নেই, ম্যাথামেটিক্স আছে অবশ্য, নেই বললে ভুল হবে, আছে, খুব সিম্পল। আমরা জানি যে যে ইলেকট্রন নিঃসরণের যে ফোটন এনার্জি ই ইকুয়ালস টু এইচ নিউ, অর্থাৎ কম্পাঙ্ক যত বাড়বে সেখান থেকে শক্তি তথা ইলেকট্রন নিঃসরণ বা ইভি0 এটা কিন্তু তোমার আস্তে আস্তে বাড়বে। আবার আমরা জানি কম্পাঙ্কের সঙ্গে তরঙ্গদৈর্ঘ্য কি? ব্যস্তানুপাতিক, সি বাই ল্যামডা। যেহেতু ল্যামডার সঙ্গে কম্পাঙ্ক ব্যস্তানুপাতিক, তাহলে তরঙ্গদৈর্ঘ্য কমিয়ে কিংবা কম্পাঙ্ক বাড়িয়ে, যেহেতু এইচ একটা প্লাঙ্ক কনস্ট্যান্ট, এটা কোনো পরিবর্তন ঘটে না। তাহলে ফোটন এনার্জি যদি আমরা বেশি পাঠাই, এনার্জি বেশি হবে কখন? যখন আমরা কম্পাঙ্ক বাড়াবো। যখন কম্পাঙ্ক বাড়াবো কখন? যখন আমরা তরঙ্গদৈর্ঘ্য কমাবো, তাহলে সেখান থেকে ইলেকট্রন নিঃসরণ ঘটবে। তো যাই হোক, পরবর্তী কোশ্চেন। যখন U-238 নিউক্লিয়াস, ইউরেনিয়াম 238 নিউক্লিয়াস নিম্নলিখিত নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায় অংশ নেয়, তখন দেখো একটা ইউরেনিয়ামকে নিউট্রন কণা দ্বারা আঘাত করলে একটা বেরিয়াম এবং একটা ক্রিপ্টন কণা উৎপন্ন হয় এবং তার সঙ্গে 3টে নিউট্রন কণা উৎপন্ন হয়। তাহলে এখানে প্রশ্ন, স্যার কোনটা হবে? তাহলে এখানে দেখো লেফট হ্যান্ড সাইডের ভর সংখ্যা কত আছে? 235 এবং 136। আর পরমাণু ক্রমাঙ্ক কত আছে? তোমার হচ্ছে গিয়ে 92। তাহলে নিচে পরমাণু ক্রমাঙ্ক 56 আর 3 তো হবে না, তাহলে 92 থেকে 56 বাদ দিলে কত হবে? 36। তাহলে 36 বলতে এখানে ক্রিপ্টন সি দাগেরটা না ডি দাগেরটা হবে? কিন্তু ভর সংখ্যা কত আছে উপরে? তাহলে 236 থেকে যদি আমরা 141 প্লাস 3 বাদ দেই, তাহলে পড়ে থাকবে কত? 92। তাহলে অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কীরকম করে দেখো, 236 থেকে 141 মাইনাস 3 করি, 236 থেকে 141 মাইনাস 3, 92। তার মানে যেটা দাঁড়ালো এখানে, তোমাদের এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্রিপ্টন। অর্থাৎ
এক্সের মান হবে ডি। মানে আমি তোমাকে খুব সহজ ভাষায় বলে দিই, এই লেফট হ্যান্ডের যে পার্টটা থাকবে এবং রাইট হ্যান্ডের যে পার্টটা থাকবে, লেফট হ্যান্ডের পরমাণু ক্রমাঙ্কের মোট মান রাইট হ্যান্ডের পরমাণু ক্রমাঙ্কের মোট মান সমান হবে, সেটা করতে হবে। লেফট হ্যান্ডের ভর সংখ্যার মোট মান এবং রাইট হ্যান্ডের ভর সংখ্যার মোট মান সমান করে ব্যালেন্স করতে গিয়ে যে ইনফরমেশনটা আসবে, তুমি যদি নাও জানো তাহলে নাম জানার দরকার নেই। তাহলে সেক্ষেত্রে তোমার যে মানে অপশনটা আসবে 92/36, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। এটার নাম ক্রিপ্টন। একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে কোন কণিকা বেরোলে তার ভর সংখ্যা বৃদ্ধি পায়? একদম খুব সিম্পল কোশ্চেন, একদম বিটা কণা। বিটা কণা মানে কি? কোনো একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে, ধরে নাও আমি তোমাকে বললাম একটা তেজস্ক্রিয় নিউক্লিয়াস এক্স যার ভর সংখ্যা এ, পরমাণু ক্রমাঙ্ক জেড, তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে? ওয়াই। তাহলে ভর সংখ্যা জেড প্লাস ওয়ান হবে, আর পরমাণু ক্রমাঙ্ক এক বাড়লো, ভর সংখ্যার কিছুই পরিবর্তন হবে না। কখন? যদি এখান থেকে একটা বিটা কণা বেরোয়। বিটা কণা মানে কি? ইলেকট্রন। ইলেকট্রনের মানে সংকেত কি না? -1 0। অর্থাৎ কোনো একটা তেজস্ক্রিয় এলিমেন্ট থেকে যদি একটি বিটা কণা নির্গত হয় তাহলে বুঝতে হবে তার মানে পরমাণু ক্রমাঙ্ক 1 বেড়ে গেছে। তাহলে আমাদের সেই হিসাবে এখানে কি হবে? এখানে যেটা বলছে যে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে কোনো কণা বেরোলে তার ভর সংখ্যা বৃদ্ধি হয়। আচ্ছা, ভর সংখ্যা বৃদ্ধি পাবে, ভর সংখ্যা তো না, পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাবে। ঠিক আছে? পরমাণু ক্রমাঙ্ক বিটা কণা যদি বেরিয়ে যায় তাহলে পরমাণু ক্রমাঙ্ক বেড়ে যায়। ভর সংখ্যা বৃদ্ধি পাবে এরকমটা নেই। ভর সংখ্যা না, পরমাণু ক্রমাঙ্ক হবে। সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেনটা একটু মিস্টেক আছে এখানে, পরমাণু ক্রমাঙ্ক হবে, আর অপশন নাম্বার ডি হবে। কারণ হাইড্রোজেন নিউক্লিয়াস, নিউট্রন কণা, হ্যাঁ উত্তর তোমার নিউট্রন হবে। যদি নিউট্রন কণা বেরিয়ে যায় এখানকার ভর সংখ্যা হিসেবে উত্তর নিউট্রন, অপশন নাম্বার বি হবে। কেননা ভালো করে দেখো, তোমাদের আমি বলে দিচ্ছি, যদি আমরা এক্স এলিমেন্ট থেকে, হ্যাঁ, যার পরমাণু ক্রমাঙ্ক জেড, ভর সংখ্যা এটা, যদি আমরা ওয়াই এলিমেন্ট তৈরি করি যার ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্কের কোনো পরিবর্তন হবে না, কিন্তু ভর সংখ্যা 1 বাড়বে তো না, 1 কমে যাবে, -1 হবে যদি একটা নিউট্রন কণা বেরিয়ে যায়। অর্থাৎ ভর সংখ্যার মানে বাড়বে না কখনো, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক এখানে বৃদ্ধি পেতে পারে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ কোশ্চেনটা একটু মিস্টেক আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলছে যে আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এমিশন, আলোক তড়িৎ ক্রিয়া সূত্রগুলি। খুব সিম্পল বিষয়। দেখো আমি একটু আগে কি বললাম যে আলোক তড়িৎ ক্রিয়া হওয়ার জন্য আমাকে খুব সিম্পল জিনিস হতে হবে, যে তরঙ্গ দৈর্ঘ্য কমাতে হতে পারে কিংবা কম্পাঙ্ক বাড়াতে হতে পারে। যদি আমরা কম্পাঙ্ক বাড়াই তাহলে আলোক তড়িৎ ক্রিয়া ভালোভাবে ঘটবে। তার মানে ডি দাগের অ্যান্সারটা হবে, কারণ মানে সূত্রগুলো অনুসারে ব্যবহৃত আলোর কম্পাঙ্ক বাড়ালে নির্গত ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায় বা নির্গত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায়। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন কি বলছে? বলছে দেখো যে কোনো তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ুকাল 2 দিন। 6 দিন পরে ওই তেজস্ক্রিয় নমুনার কত অংশ বিঘটিত হবে? এখানে ভাষাটা আগে বুঝতে হবে, বিঘটিত নাকি অবশিষ্ট। বিঘটিত হওয়া মানে নষ্ট হওয়া, অবশিষ্ট হওয়া মানে পড়ে থাকা। তো নষ্ট হওয়ার ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাকে হিসাব করতে বলছে। উত্তর 7/8 হবে, কিন্তু কি করে দেখো আমি তোমাকে বলে দিচ্ছি। ধরে নাও আমি তোমাকে বললাম কোনো একটা তেজস্ক্রিয় নমুনার এখন প্রাথমিক এলিমেন্ট কত? প্রাথমিক এলিমেন্ট আমি 1 বললাম। তার হাফ লাইফ ডিকে কত? অর্ধায়ুকাল 2 ডেজ। ঠিক আছে? কতদিন পরে? না সময় 6 দিন পরে তার এখন কতটুকু বিঘটিত হবে বা নষ্ট হবে? 6 দিন পরে। কতটা পড়ে থাকবে নয়। আমরা জানি যে পড়ে থাকার পরিমাণ কত? যে পড়ে থাকার পরিমাণ হচ্ছে প্রাথমিক এলিমেন্ট বাই 2 টু দি পাওয়ার টি বাই ক্যাপিটাল টি। তাহলে 1/2 দ্যাট মিনস 1/8। এটা কি পড়ে থাকবে? তার প্রথমে এলিমেন্ট কত ছিল? 1। তাহলে এখন পড়ে আছে কত? এতটা নষ্ট হয়েছে কতটা? নষ্ট হয়েছে nt মাইনাস n0, দ্যাট মিনস 1 মাইনাস 1/8, দ্যাট মিনস 7/8। এতটা কি নষ্ট হয়েছে বা বিঘটিত হয়েছে। তাহলে সেক্ষেত্রে এখানে অ্যান্সার হবে বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে? কম্পটন পরীক্ষায় বা কম্পটন এক্সপেরিমেন্ট বিক্ষিপ্ত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য আপতিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য চেয়ে কি অবশ্যই বেশি হবে। কারণ কম্পটন পরীক্ষায় তরঙ্গদৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে। আমরা জানি কম্পটন এক্সপেরিমেন্টে বিক্ষিপ্ত আলোর তরঙ্গদৈর্ঘ্য যেটা হবে, প্রাথমিক তরঙ্গদৈর্ঘ্য যদি λ0 হয়
তার সঙ্গে কী হবে এইচ বাই এম ইসি ইলেকট্রনের মাস ইন্টু সি আলোর বেগ 1 মাইনাস কস থিটা। এটা সূত্র, মানে আমি তোমাকে বলে দিচ্ছি বিষয়টা ভালো করে। তোমার হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্যের যে সূত্রটা কি, ল্যামডা ইজ ইকুয়ালস টু ল্যামডা প্রাইম ইজ ইকুয়ালস টু ল্যামডা 0 1 প্লাস এইচ বাই এম ইসি ইলেকট্রনের মাস ইন্টু আলোর বেগ ইন্টু 1 মাইনাস কস থিটা। এটা কম্পন ইফেক্টের বিক্ষিপ্ত আলো তরঙ্গ দৈর্ঘ্য এবং আপতিত আলো তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। আচ্ছা, ভালো করে বোঝার চেষ্টা করো। আপতিত আলো তরঙ্গ দৈর্ঘ্য প্লাস কিছু একটা মিলে সমান সমান কিন্তু বিক্ষিপ্ত আলো তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে কি এখানে বলা যেতে পারে ল্যামডা প্রাইম কি ল্যামডা 0 থেকে বেশি, কারণ এটা তো থাকবে তার সঙ্গে এক্সট্রা কিছু যুক্ত হয়ে কিন্তু আমরা ল্যামডা প্রাইমটা পাবো। সে এটা ল্যামডা কেন, আমরা খুব, এটা তো একটা এককবিহীন জিনিস, তাহলে এইচ বাই এম ই সি এটাও কিন্তু একটা তরঙ্গ সামথিং কনস্ট্যান্ট। কেন না, আমরা জানি ডি ব্রগলি প্রপার্টি এইচ বাই এম সি, এটা তোমার হচ্ছে রিলেটিভ পার্ট। তাহলে বলা যেতে পারে বিক্ষিপ্ত আলো তরঙ্গ দৈর্ঘ্য আপতিত আলো তরঙ্গ দৈর্ঘ্য থেকে কিছুটা বেশি। তাহলে সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার কি হবে? অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্লাঙ্কের ধ্রুবকের মান 6.62 × 10⁻34 জুল ইন্টু সেকেন্ড। আচ্ছা, তোমাদের এখানে একটু মানে ঘাবড়ানোর জন্য বিভিন্ন একক দিয়েছে। জুল ইন্টু সেকেন্ড কেন তোমাদের একটু বলে দিচ্ছি। মান তো আমরা প্রত্যেকে জানি, কিন্তু এককটা কেন? দেখো, আমরা জানি ই ইজ ইকুয়ালস টু এইচ নিউ। সো এইচ ইকুয়ালস টু ই বাই নিউ। সো ই মানে শক্তি, একক যদি বলে জুল, আর নিউ কম্পাঙ্ক, কম্পাঙ্কের এককে সেকেন্ড, ইনভার্স উপরে উঠলে কী হবে? জুল ইন্টু সেকেন্ড। আর আমরা জানি প্লাঙ্ক কনস্ট্যান্টের মান কত? প্লাঙ্ক কনস্ট্যান্টের মান 6.625 10⁻34 জুল ইন্টু সেকেন্ড। এটা হচ্ছে তোমার প্লাঙ্ক কনস্ট্যান্ট। আর একটা বিষয় মাথায় রাখতে, যে প্লাঙ্ক কনস্ট্যান্ট কার সমান না, অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ, যেটা কি কৌণিক ভরবেগ ln সমান সমান এম ভি আর বা এনএইচ বাই 2 পাই। মানে প্লাঙ্ক কনস্ট্যান্ট কৌণিক ভরবেগের সমান, কৌণিক ভরবেগের একক প্লাঙ্ক কনস্ট্যান্টের একক, বা তোমার হচ্ছে জুল ইন্টু সেকেন্ডের একক সমান। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলছে, যে আলোকীয় তন্তু বা অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে? এক কথায় আলোকবাহী তন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে কাজে লাগিয়ে ব্যবহার করা হয়। এটা সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক তথ্য আসবে, যে আলো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে কাজে লাগিয়ে আমরা আলোকে বক্রপথে চালনা করতে পারি, এবং তার সাহায্যে আমরা বিশেষ করে মেডিকেল ডিপার্টমেন্টে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা এই অপটিক্যাল ফাইবার বা এই আলোকবাহী তন্তুকে আমরা ব্যবহার করি, এবং বিভিন্ন এক্সপেরিমেন্টে বিভিন্ন বৈজ্ঞানিক রিসার্চ সেন্টারেও এর ব্যবহার অপরিসীম। আচ্ছা, এটাকে আগে আমরা টেলিফোন যোগাযোগে আমরা ব্যবহার করতাম, এখন সেটা টেলিফোন এয়ার কমিউনিকেশন হওয়াতে আমরা এটাকে মানে এখন বিজ্ঞান এবং বলতে গেলে ডক্টরের ক্ষেত্রে, মানে চিকিৎসার ক্ষেত্রে ব্যবসায়িক ব্যবহার করা হয়। তো যাই হোক, এটা অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দৃশ্যমান আর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা দেখো, মিলিমিটার, ন্যানোমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, সেন্টিমিটারে দিয়েছে। তো আমরা খুব সিম্পলভাবে দেখি, আমরা কি জানি দৃশ্যমান আর তরঙ্গ দৈর্ঘ্য, এখানে যেহেতু দিয়েছে 39, অ্যাকচুয়ালি আমরা জানি দৃশ্যমান আর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? 4000 অ্যাংস্ট্রম টু 8000 অ্যাংস্ট্রম, ঠিক আছে? বা এখানে যেটা বলছে ওরা 3900 অ্যাংস্ট্রম টু 77 অ্যাংস্ট্রম, কোনো সমস্যা নেই ওদের রেঞ্জ অনুসারে। তাহলে এবার প্রশ্ন, 1 অ্যাংস্ট্রম মানে 10⁻10, তাহলে আমরা বলতে পারি 3900 ইন্টু 10⁻10 মিটার টু 7700 10⁻7 মিটার, 10⁻10 মিটার। এবার একটা জিনিস ভাবো, এটা মানে আমরা কি লিখতে পারি? এটা মানে আমি লিখতে পারি 39 0.39 10⁻6 টু 0.77 10⁻6। তো এটা নিশ্চয়ই এত মিটার থেকে এটাকে বাদ দিয়ে মাইক্রোমিটার আসবে, অর্থাৎ 0.39 মাইক্রোমিটার টু 0.77 মাইক্রোমিটার, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ 0.39 মাইক্রোমিটার থেকে 0.77 মাইক্রোমিটার, যেটাকে আমরা ন্যানোমিটারে কনভার্ট করতে পারতাম যদি ওই পয়েন্টে আসতো। এখানে কি পয়েন্টেতে আসার জন্য
আমরা বলতে পারি এখানে অপশনটা কোনটা হবে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরবর্তী ইনফরমেশন কি আছে দেখো। পরবর্তী ইনফরমেশন যেটা রয়েছে যে কোনো তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে আলফা কণা নির্গত হলে, যদি কোনো একটা তেজস্ক্রিয় থেকে কোনো একটা তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে আলফা কণা নির্গত হয়, তার মানে বুঝতে হবে আলফা কণা নির্গত হলে সেখান থেকে তার পারমাণবিক সংখ্যা 2 একক কমবে। কি করে আলফা কণা নির্গত? খুব সিম্পলভাবে আমরা একটু আগেই দেখালাম এরকম বিষয়। ধরে নাও কোনো একটা তেজস্ক্রিয় মৌল এ এক্স, যার ভর সংখ্যা এ, পরমাণু ক্রমাঙ্ক জেড। সেখান থেকে এটা কিসে পরিণত হবে? ওয়াই। তাহলে কী হবে? পরমাণু ক্রমাঙ্ক হবে Z-2 আর ভর সংখ্যা হবে A-4। কখন? যদি আলফা কণা নির্গত হয়। আলফা মানে কি? হিলিয়াম কণা স্রোত। হিলিয়াম মানে কত? 2, 4। তার মানে কোনো একটা তেজস্ক্রিয় মৌল থেকে যদি আলফা কণা নির্গত হয়, তাহলে সেখান থেকে কি তার পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমবে বা ভর সংখ্যা 4 একক কমবে। এখানে কি পারমাণবিক সংখ্যা মানে 2 একক কমবে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত কোন নিউক্লিয়াসের ভর ত্রুটিকে বা মাস ডিফেক্ট প্রকাশ করা হয়? ভর ত্রুটিকে প্রকাশ, আচ্ছা, কোনটি নিউক্লিয়াসের ভর ত্রুটিকে প্রকাশ করে? আমরা খুব ভালো করে জানি, যেটা তোমাকে বলা যেতে পারে, ধরে নাও এটা কোনো একটা নিউক্লিয়াস যার পরমাণু ক্রমাঙ্ক এ, ভর সংখ্যা এ, পরমাণু ক্রমাঙ্ক জেড। এটাকে যদি আমরা কি করি, মানে যার ভর তার পরমাণু নিউক্লিয়াসের ভর কত? নিউক্লিয়াসের ভর হচ্ছে তোমার এম। তাহলে এ সংখ্যক প্রোটন, এ সংখ্যক, এখানে নিউট্রন সংখ্যা কত আছে? এ মাইনাস জেড বা এন সংখ্যক নিউট্রন আছে। তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে কোনো একটা যদি আমরা এক্স অ্যাটম বলি, তাহলে এক্স অ্যাটমের ভর সংখ্যা এ, পরমাণু ক্রমাঙ্ক জেড এবং নিউট্রন সংখ্যা এ মাইনাস জেড। পরমাণু নিউক্লিয়াসের ভর কত? না, নিউক্লিয়াসের ভর এম। তাহলে কোনো একটা মানে নিউক্লিয়াস থেকে যদি আমরা নিউক্লিয়াসটাকে ফাটিয়ে দেই, নিউক্লিয়াসের কেন্দ্রে কী ছিল? প্রোটন এবং নিউট্রন বা মোট ভর। প্রোটন এবং নিউট্রন মিলে ফাটানোর আগে যা ভর থাকে নিউক্লিয়াসের ভর, তার থেকে ফাটানোর পরে যে আমরা যত সংখ্যক প্রোটন পাবো, প্রত্যেকটা প্রোটনের মোট ভর প্লাস যত সংখ্যক নিউট্রন পাবো, সেই নিউট্রন সংখ্যকের মোট ভরের মানে মানটা কী হবে? পরমাণুর আগের ফাটানোর আগে নিউক্লিয়াসের ভর থেকে কিছুটা বেশি হবে। কেন? এখানে আইনস্টাইন বলেছিল যে ভর শক্তিতে শক্তি ভরে রূপান্তরিত হয়। মানে আমি নিউক্লিয়াসটাকে ফাটানোর জন্য আমাকে কিছু শক্তি প্রয়োগ করতে হয়েছে এবং সেই শক্তি ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়সদের মধ্যে মানে থেকে গেছে। তাহলে এই নিউক্লিয়সদের মোট ভর এবং পরমাণুর নিউক্লিয়াস অবিকৃত অবস্থায় মানে মোট ভরের থেকে কিছুটা বেশি হবে। এবং কত বেশি হবে? না, বেশি হবে তোমার জেড ইন্টু এমপি প্লাস এন ইন্টু এমএন মাইনাস এম। এটা কি? এটার নাম মাস ডিফেক্ট বা ভর বিচ্যুতি। সো আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে তাহলে সেই হিসেবে কোনটা অ্যান্সার হবে? আনসার হবে তোমার হচ্ছে গিয়ে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ নিউট্রনগুলির মোট ভর প্রোটনগুলির মোট ভরের সমষ্টি নিউক্লিয়াসের মোট ভরের থেকে কিছুটা বেশি হবে। এটা কি? মাস ডিফেক্ট। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে কি বলছে দেখো, তারপরে এখানে যেটা বলছে যে রেডন তোমার হচ্ছে গিয়ে রেডন 22688 থেকে একটা আলফা কণা বা হিলিয়াম কণা নির্গত হলে তাহলে অবশিষ্ট মৌলটির নাম কী হবে? অবশিষ্ট মৌলটি খুব ভালো করে দেখো যে আমরা লেফট হ্যান্ডের সঙ্গে রাইট হ্যান্ডের ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক মিলিয়ে দিই, তাহলে 26, 4 বাদ দিলে 22, আর হচ্ছে গিয়ে 88 থেকে 2 বাদ 88 থেকে 2 বাদ দিলে 86। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু দুঃখের বিষয়, এইটা রুথিয়াম দেওয়া আছে। রুথিয়ামের অ্যাকচুয়ালি ভর সংখ্যা মানে পরমাণু ক্রমাঙ্ক কিন্তু 41, ঠিক আছে? রুথিয়াম নয়, এটা হবে তোমার রেডিয়াম আর এ। কারণ এর নামটা ভুল দেওয়া আছে। এমনি চিহ্ন থেকে আমরা উত্তর বলে দিতে পারি। তার মানে যেটা অপশন হবে এখানে আর 88 থেকে 226 এখান থেকে যদি যে মানে এলিমেন্টটা পড়ে থাকবে সেটা কি? রেডন। রেডন রেডন কত? 286 222 প্লাস একটি আলফা কণা বা হিলিয়াম কণা নির্গত হবে। তাহলে এটা উত্তরটা কী হবে? উত্তরটা এটাই হবে, কিন্তু এটার নামটা হবে আর ইউ নয়, এটার নাম হবে আর এ, আর এন, রেডন। ঠিক আছে? রেডন। আচ্ছা,
একটু আগে আমরা একটা কোয়েশ্চেন করলাম যে এটা কি একটা কার্বন, তেজস্ক্রিয় কার্বন অবশ্য। এখান থেকে একটি ইলেকট্রন বা বিটা কণা নির্গত হচ্ছে। তাহলে একটা তেজস্ক্রিয় কার্বন থেকে বিটা কণা যদি নির্গত হয়, তাহলে ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক কি ১ বাড়বে। তাহলে ভর সংখ্যা এখানে ১৪ থাকবে, পরমাণু ক্রমাঙ্ক কত হবে? ৬ থেকে ৭ হবে। তাহলে ৭ এবং ১৪ কি আছে? ৭ এবং ১৪ রয়েছে তোমার নিউট্রন, অপশন নম্বর সরি তোমার নাইট্রোজেন, অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ এখানকার রিঅ্যাকশনটা যেটা হবে, কার্বন 614 থেকে নাইট্রোজেন হবে কত? 714 প্লাস একটি বিটা কণা নির্গত হবে। বিটা কণা মানে কি? ইলেকট্রন -1 0 এটা নির্গত হবে। সো এটা কি? নাইট্রোজেন অ্যান্সার হবে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন কি বলছে? পরবর্তী কোশ্চেন বলছে যে এক্স একটি অ্যাটম থেকে ওয়াই এবং জেড তৈরি হয়েছে। তাহলে এক্স থেকে ওয়াই এবং জেড যখন তৈরি হবে, তখন সেক্ষেত্রে মাথায় রাখতে হবে এক্স এর মানে মাস, এক্স নিউক্লিয়াসের ভর ওয়াই এবং জেড নিউক্লিয়াসের মোট ভর থেকে কিছুটা বেশি হবে। ঠিক আছে? এক্স না, কি বললাম? উপরের সমীকরণে ৩টি নিউক্লিয়াসের ভর যদি নিচে দেওয়া থাকে, তাহলে কি হবে এখানে? যে ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস এম ওয়াই প্লাস এম জেড এর মান কিছুটা এম এক্স থেকে বেশি হবে। কারণ একটু আগেই আমরা বললাম যে উৎপন্ন নিউক্লিয়সগুলির মোট ভর, প্রোটন এবং নিউক্লিয়াসের মোট ভর, তাদের কিছুটা ভর কি পরমাণু অপত্য নিউক্লিয়াসের মোট ভর থেকে কিছুটা বেশি হয়। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলছে? পরবর্তী কোশ্চেন এখানে যেটা বলেছে যে থোরিয়াম 23490, মানে থোরিয়াম তেজস্ক্রিয় নিউক্লিয়াসের অর্ধায়ুকাল ২৪ দিন। যদি ওই তেজস্ক্রিয় নমুনাটির প্রাথমিক ভর ৮ কেজি হয়, তবে ৭২ দিন পরে কি পরিমাণ অবিকৃত থাকবে, মানে অবশিষ্ট থাকবে। দেখো, নষ্ট হওয়ার কথা বলেনি কিন্তু, অবশিষ্ট মানে এনটি চেয়েছে। তাহলে এখানে আমাদের কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে যে প্রথমে যে তেজস্ক্রিয় মানে অর্ধায়ুকাল কত? অর্ধায়ুকাল কিন্তু বলেছে ২৪ দিন, মানে ২৪ দিন অর্ধায়ুকাল। প্রাথমিক এলিমেন্ট কত? প্রাথমিক এলিমেন্ট ৮ কেজি। ঠিক আছে? আর কতদিন পরে হিসাব করতে চেয়েছে? 72 ডেজ পরে। ৩ মানে ৩ গুণ। আচ্ছা, এতদিন পরে কি পরিমাণ অবিকৃত অবস্থায় থাকবে? ৭২ দিন পরে কি পরিমাণ অবিকৃত অবস্থায় থাকবে? তাহলে কি অ্যান্সার তোমার যেটা হবে, আমরা এখান থেকে খুব সিম্পলভাবে বলতে পারি। আমরা জানি অবিকৃত এলিমেন্টের পরিমাণ NT ইজ ইকুয়ালস টু প্রাথমিক এলিমেন্ট বাই 2 টু দি পাওয়ার স্মল t বাই ক্যাপিটাল T। ব্যাস, এটা ৮ বাই 2 টু দি পাওয়ার 72 বাই 24, তার মানে 8 বাই 2 টু দি পাওয়ার 3, তার মানে 8 বাই 8। সো ১ কেজি। ১ কেজি অবিকৃত অবস্থায় থাকবে কতটা? ১ কেজি পরিমাণ। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলছে? কোবাল্ট 60 একটি তেজস্ক্রিয় উৎস যার অর্ধায়ুকাল ৫ বছর। ৫ বছরে কোবাল্টের মানে পরিমাণ অর্ধেক হয়ে যায়। তাহলে বলছো কত বছর পরে প্রাথমিকের ১/৮ অংশ কমে যাবে? প্রাথমিকের ১/৮ অংশ কমে যাবে। তাহলে কতদিন পরে? এখানে তোমার দিন সংখ্যা চেয়েছে, সবই দেওয়া আছে, এখানে জাস্ট দিন সংখ্যা চেয়েছে। দেখো, আমরা একবারে বলতে পারি যে তোমার অর্ধায়ুকাল দিয়েছে ৫ বছর, 5 ইয়ার। প্রাথমিকের কতটা অংশ পড়ে থাকবে? মানে এনটি সমান ১/৮ অংশ বলছে কত? না প্রাথমিকের। তাহলে কত বছর পরে টি এর মান চেয়েছে? তো আমরা খুব সিম্পলি বলতে পারি, আমরা কি জানি? এনটি ইজ ইকুয়ালস টু N0 বাই 2 টু দি পাওয়ার স্মল t বাই ক্যাপিটাল T। সো এনটির মান কত? N0 বাই 8 ইজ ইকুয়ালস টু N0 বাই 2 টু দি পাওয়ার t বাই ক্যাপিটাল T। যা আমরা কেটে দিই, তাহলে কি থাকবে? 2 to the power small t by capital T is equals to the power 3. So small t by capital T is equals to 3. So small t is equals to 3 into t. আচ্ছা, অর্ধায়ুকাল কত? ৫ বছর, মানে তার মানে ৩ ৫ ১৫ বছর পরে তোমার হচ্ছে কি হবে? ১৫ বছর পরে ১/৮ অংশ কমে যাবে। সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম হাইড্রোজেন ৩টে আইসোটোপ। ডিউটেরিয়াম ট্রিটিয়াম যুক্ত হয়ে একটি হিলিয়াম কণা এবং একটি নিউট্রন কণা উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়াটি কি? একটি নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয় ফিশন প্রক্রিয়া। ফিউশন মানে ফিউশন প্রক্রিয়া। এটা একটা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া।
বলা যেতে পারে। কারণ দুটি ছোট্ট মানে হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠিত হয়। এটাকে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া। নিউক্লিয় বিভাজন কি? একটা ভারী নিউক্লিয়াস ভেঙে দুটি হালকা নিউক্লিয়াসে পরিণত। যেমন পরেই বলা আছে যে ইউরেনিয়াম-235 থেকে 5 কে যদি আমরা নিউট্রন কণা দ্বারা আঘাত করি, তাহলে বেরিয়াম এবং ক্রিপ্টন কণা উৎপন্ন হয়, যেটা একটু আগে আমাদের কোশ্চেনে ছিল এরকম অপশনটা। তাহলে সেখানে 3টি নিউট্রন কণা বা চেইন রিঅ্যাকশন উৎপন্ন হয়। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। এটাকে নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয় ফিউশন প্রক্রিয়া। আচ্ছা, এরপরে কি বলছে যে ইউরেনিয়াম-230 5 90 মানে ইউরেনিয়ামকে একটা নিউট্রন কণা দ্বারা আঘাত করলে যে তোমার হচ্ছে গিয়ে ভর সংখ্যা 88, পরমাণু ক্রমাঙ্ক 38, 136, 54 হয়। তাহলে দেখো পরমাণু ক্রমাঙ্ক ঠিক আছে। পরমাণু ক্রমাঙ্ক 38 আর 56, 54, তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত হচ্ছে? 38 আর তোমার হচ্ছে কি 38 প্লাস 54 মানে 4 8 12 2 হাতে হলো 1, 9 90, তাহলে ভর সংখ্যা ঠিক আছে। পরমাণু ক্রমাঙ্ক ঠিক আছে। ভর সংখ্যা কি আছে? 236 থেকে আমাকে যেটা করতে হবে 88 136 বিয়োগ করার পরে কত পড়ে থাকছে, তাহলে ওটাই আনসার হবে। তাহলে কত হবে? 236 থেকে বিয়োগ 88 প্লাস মাইনাস 236 থেকে কত বাদ দেবো? 236 থেকে বাদ যাবে তোমার হচ্ছে গিয়ে 88 প্লাস 136, তাহলে পড়ে থাকে 12। অর্থাৎ এখানে নিউটনের সংখ্যা কটা হবে? 12। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে যে প্রশ্নবোধক চিহ্নটা আছে, তাহলে কতগুলি নিউটন এখানে উৎপন্ন হবে? নিউটন উৎপন্ন হবে 12টি। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলছে যে একটি বেরিলিয়ামের সঙ্গে কি যুক্ত হয়ে কার্বন 6, 12 এবং একটি নিউট্রন উৎপন্ন হবে? তাহলে এইদিকে ভর সংখ্যা কত আছে? ভর সংখ্যা আছে 13, পরমাণু ক্রমাঙ্ক আছে 6। তাহলে 6 এখানে তোমার 2 হবে, আর ভর সংখ্যা 4 9 এর সঙ্গে 4 যোগ করলে 13 হবে। অর্থাৎ 2 4 মানে হিলিয়াম কণা। অর্থাৎ হিলিয়াম কণা মানে তোমার হচ্ছে গিয়ে অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট আনসার। সো এই পর্যন্ত থাকুক। আমরা পরবর্তী লেকচারে আমরা আবার এখান থেকে আলোচনা স্টার্ট করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।